আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসটা যদি তুমি পুরাপুরি করতে পারো, তোমাকে আর কোনোদিন কোনো টিচারের কাছে বাংলা পড়তে হবে না, কোনোদিন অনলাইনেও আর কোনো ক্লাস দেখতে হবে না। একটু বড় হইতে পারে, মোটামুটি 30-40 মিনিটস, মোটামুটি টাইমগুলো তুমি চাইলে একটু কাটাকাটি দেখতে পারো যখন যে টপিক নিয়ে আলোচনা করবো। এটা দেখার পরে তোমার আর কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। কলেজের পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষা হোক, এইচএসসি পরীক্ষা হোক, যে কোনো বোর্ড হোক, এই ক্লাস থেকে ইনশাআল্লাহ 90% প্লাস কমন থাকবে। চলো আমরা স্টার্ট করি। আমাদের প্রথম যেটা বুঝতে হবে সেটা হলো যে আমাদের মানবন্টনটা আমরা কেন বুঝবো, যাতে আমাদের সিলেকশনটা বেটার হয়। সো আমাদের প্রথম যেটা বাংলা উচ্চারণের নিয়ম, প্রথমে শুদ্ধ উচ্চারণ লিখতে হয়, অথবা তোমার বাংলা উচ্চারণের নিয়মের প্রশ্ন উত্তর লিখতে হয়। এখানে উচ্চারণের নিয়ম লেখাটা তুলনামূলক টাফার একটা অপশন, ঠিক আছে? সো আমি তোমাকে বলবো যে শুদ্ধ উচ্চারণ লেখাটা টাফ, কিন্তু উচ্চারণের যে নিয়মের প্রশ্নগুলো আছে এগুলো অ্যান্সার করা ইজি। সো এটা অ্যান্সার করা ট্রাই করবা। মনে রাখতে হবে, যখন তুমি কোশ্চেনের অ্যান্সার করবা তখন তুমি মনে রাখবা কোশ্চেনের অ্যান্সার, কোশ্চেনের অ্যান্সার যখন তুমি করবা, তোমার 5-এর মধ্যে মেজরিটি অফ দ্য টাইমে 5, অথবা কিছু ক্ষেত্রে 5-এর মধ্যে 4 পাওয়ার সম্ভাবনা থাকে। বাট যদি তুমি পরিবর্তনগুলো লেখো তখন তোমার ফুল মার্ক পাওয়ার চান্সেসটা বেশি হয়। কিন্তু কিছু ক্ষেত্রে পরিবর্তনগুলো লেখাও কিন্তু অনেক বেশি টাফ হয়ে যায়, সেক্ষেত্রে প্রশ্ন উত্তর লেখাটা বেশি সাজেস্টেড। আচ্ছা, এরপরে হলো শুদ্ধ বানান লেখা অথবা বাংলা বানান নিয়ম। এক্ষেত্রে শুদ্ধ বানান লেখা কোশ্চেনগুলো তুলনামূলক ইজিয়ার আসে। এরপর হলো বাংলা ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশ, আমার হলো অনুচ্ছেদ থেকে পদ নির্ণয় অথবা ব্যাকরণের পদ নির্ণয় সম্পর্কিত এরকম দুটো প্রশ্নের উত্তর। আমি অনুচ্ছেদ থেকে পদ নির্ণয় অ্যান্সার করবো, এটা খুবই ইজি আসে, ঠিক আছে? বাংলা শব্দ গঠন, এখানে মনে করো তোমার উপসর্গ থাকে, প্রত্যয় থাকে, অথবা সমাস থাকে। প্রথমত সমাস জীবনে আমি পড়বো না, সমাস আমি অ্যান্সারই করবো না, জীবনও না। আমি পড়বো হলো উপসর্গ আর প্রত্যয়। উপসর্গের ক্ষেত্রে প্রশ্ন উত্তর আসে, প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে কয়েকটা মুখস্থ করলেই আর লাগে না। বাক্যতত্ত্ব থেকে বাক্যতত্ত্ব সম্পর্কিত প্রশ্ন আসে অথবা বাক্য পরিবর্তন আসে। আমি মেজরিটি অফ দ্য টাইম বাক্য পরিবর্তন টাইপের অ্যান্সারগুলোই করতাম। এরপরে বাংলা ভাষার অপভ্রংশ শুদ্ধ, এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, এটা ডিরেক্ট যে কয়টা দিব সে কয়টা পড়লেই হবে। এরপরে যদি আমরা যাই, নির্মিত অংশ পারিভাষিক শব্দ থেকে অ্যান্সার করতে হয় অথবা অনুবাদ। কখনো অনুবাদ অ্যান্সার করবা না, অবশ্যই পারিভাষিক শব্দ থেকে অ্যান্সার করবা। দিনলিপি অভিজ্ঞতা বর্ণনা থেকে একটা, অথবা ভাষণ রচনা অথবা প্রতিবেদন। দিনলিপি বা অভিজ্ঞতার মধ্যে থেকে আমি দিনলিপি লেখাটা সাজেস্ট করি, আর প্রতিবেদন বা ভাষণ রচনার মধ্যে প্রতিবেদন। মেজরিটি অফ দ্য টাইম প্রতিবেদন থেকে কমন পাওয়া যায়, সো প্রতিবেদন সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স দিয়ে লিখবা। নির্মিত অংশের ক্ষেত্রে মনে রাখবা একটা সিম্পল লাইন, সেটা হলো সাইজ ডাজ ম্যাটার, ঠিক আছে? তুমি যত বড় লিখতে পারবা, যে কোশ্চেনটা সাইজ বেশি থাকবে সেখানে তুমি 10-এর মধ্যে বেশি নাম্বার পাবা। সো খুব সিম্পল কোশ্চেন হলো যে সারাংশ সারমর্ম লিখবো নাকি ভাব সম্প্রসারণ লিখবো। কোনো কথাই নেই আমি ভাব সম্প্রসারণ লিখবো নিঃসন্দেহে, কারণ সারাংশ সারমর্ম লিখলে কখনোই 6-7-এর উপরে পাবো না, ভাব সম্প্রসারণ 8-9ও পাই যেতে পারে ইফ আই রাইট ইট গুড এনাফ। এরপরে বৈদ্যুতিক চিঠি অথবা খুদে বার্তা থেকে একটা, নাকি আবেদন বা পত্র লেখন। নিঃসন্দেহে আমাকে আবেদন বা পত্র লেখন পড়তে হবে বেশি করে, কারণ এগুলো ছোট অ্যান্সার। সংলাপ রচনা থেকে একটা, নাকি খুদে গল্প রচনা থেকে একটা। সংলাপ রচনা, যেহেতু আমরা ইংলিশে ডায়ালগ লেখা অভ্যস্ত, সেক্ষেত্রে আমাকে সংলাপ রচনা করতে হবে। রচনার ক্ষেত্রে তো 5টা থেকে একটা করতে হবে। মনে রাখবা আমার রচনার পয়েন্ট থাকতে হবে হলো 20+। যত মার্ক তার চেয়ে বেশি সংখ্যক পয়েন্ট আমার থাকতে হবে, ঠিক আছে? যাতে আমার প্রতি পয়েন্টে 1 মার্ক করে হলো টিচার দেয়। এখন বাংলা উচ্চারণের ক্ষেত্রে যেটা আমি চুজ করতে বলছি, সেই কোশ্চেনগুলো মানে যেই 12টা কোশ্চেন পড়লে তোমার ইনশাআল্লাহ সব কমন আসবে। বাই দ্য ওয়ে, আমি পুরা সাজেশন দিব সম্মানিত বাংলা দ্বিতীয় পত্র বই থেকে। এই বইতে টোটাল পেজ আছে 200 পেজ। এখানে রচনার পয়েন্ট পাবা, প্রত্যেকটা রিটেন আইটেমের অ্যান্সার পাবা, প্রত্যেকটা পরিবর্তন পাবা, প্রত্যেকটা অ্যান্সার পাবা। এবং এই বইটা বিগত প্রত্যেকটা এইচএসসি পরীক্ষায় প্রায় প্রতিটা বোর্ডে 90% এবং লাস্ট ইয়ার এইচএসসি পরীক্ষার প্রত্যেকটা বোর্ডে 100% প্লাস কমন দিছে। সো এই পুরা ক্লাসটা স্কিপ করে তুমি চাইলে এই বইটা অর্ডার করতে পারো, যেখান থেকে তুমি যে কোনো পরীক্ষায় সবকিছু কমন পাবো। জাস্ট এই 200 পেজ তোমাকে পড়ে যেতে হবে ইনশাল্লাহ। যদি তুমি কমন না পাও, তুমি আমাকে এরপরে যে গালি দিবা আমি মানে নিবো, যাও, এটা দায়ভার আমি নিলাম ইনশাআল্লাহ। সো সম্মানিত বাংলা দ্বিতীয় পত্রটা অর্ডার করতে পারো। এখন আসি আমরা কি কি প্রশ্ন পড়বো আমাদের বাংলা উচ্চারণের জন্য। এখানে হলো উচ্চারণ রীতি কাকে বলে, বাংলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। এটা প্রথম কোশ্চেন। অ এর বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের 5টি নিয়ম লেখো উদাহরণ সহ, ঠিক আছে? বাংলা শব্দে এ আদ্য অকারের 5টি নিয়ম লেখো। অন্ত অ উচ্চারণের 5টি নিয়ম লেখো। উদাহরণ সহ এ স্বরধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো। উদাহরণ সহ বফলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। বাংলা ভাষায় প্রমিত উচ্চারণের প্রয়োজনীয়তা আলোচনা করো। মফলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। জফলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। নপ্তবিধান কাকে বলে এবং উদাহরণ সহ ব্যাখ্যা করো। আর বাংলা একাডেমির প্রমিত বাংলা নিয়ম অনুসারে ই যুক্ত খ স এবং রেফের ব্যবহারে উদাহরণ সহ লেখো।
এই 12টা কোশ্চেন যদি তুমি পড়ে যাও, ইনশাআল্লাহ যে কোনো বোর্ডে তোমার কোশ্চেন কমন থাকবে যদি তুমি প্রশ্ন উত্তর অ্যান্সার করতে চাও। যেহেতু আমরা বাংলা উচ্চারণ অ্যান্সার করা সাজেস্ট করি না, সেহেতু আমরা উচ্চারণের পার্টটা স্কিপ করলাম। তাও এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে এটা নোট করে রাখতে পারো, ঠিক আছে? উচ্চারণ এখানে আছে। উচ্চারণ দেখো, আমরা আমাদের বইটা এমনভাবে, বই থেকেই কিন্তু দিচ্ছি, বইটা এমনভাবে সাজাইছি যে দেখো এইখানে তোমার মনে করো বড় ভাষা শিক্ষা বই খুললে মনে করো 200-400 2000 মনে করো কোশ্চেন থাকে, বাট আমরা এখানে গুনে গুনে মনে করো 40-50টা দিছি, এই 50টা বললে মোর দেন ইনাফ। বানানের ক্ষেত্রে উচ্চারণ অ্যান্সার করার, প্রশ্ন উত্তর অ্যান্সার করাটা সাজেস্টেড না। স্টিল তোমরা দেখতে পাচ্ছ কি কি কোশ্চেন তোমাকে পড়তে হবে, এটা স্কিপ করলাম। বানানের মূল এবার আসলাম, বা ভুল বানান সঠিক বানান। সো তোমাকে ভুল বানান দেওয়া থাকবে। আমরা যদি একটু বলি, অধ্যয়ন, অতিথি, অত্যন্ত, অধীনস্থ, অন্তর্ভুক্ত, ঋণ, উদীচী, আশার, অপরাহ্ন, অহরাত্রি, আগমনী, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, ইংরেজি, আদ্যন্ত, কথোপকথন, আইনজীবী, এরকম করে সব আছে। তোমরা দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা রিডিং পড়ার দরকার নাই, তুমি চাইলে এটা স্ক্রিনশট তুলে রাখতে পারো। তারপরে তুমি সুন্দর মতো খাতার মধ্যে নোট করবা এবং এগুলো শুদ্ধ বানানগুলা আমাদের সমন্বিত বানান দ্বিতীয়পত্র বই থেকে পড়ে নিবা, ঠিক আছে? এর পরবর্তীতে চলে আসি আমাদের বানানের সেকেন্ড পার্ট, ভস্ম থেকে শুরু করে দুর্দম পর্যন্ত। এখানে তোমাদের কিছু কোশ্চেন্স আছে, এগুলোর সঠিক বানান শিখে রাখবা। লাস্ট বাট নট লিস্ট, এই লাস্ট কয়েকটা পড়লেই ইনাফ। আমরা টোটালে এখানে 60টার মতো দিছি, এই 60টার বাদে ইনশাআল্লাহ তোমার কোনো কোশ্চেন বাদ যাবে না, কারণ বাংলা বানান ঠিক করার ক্ষেত্রে বেশ কিছু কোশ্চেন দিয়ে দেওয়া হয়, এর মধ্যে কয়েকটা চুজ করতে হয়। সো তোমার মোটামুটি তুমি অপশনের মধ্যে এই কয়েকটাই তুমি পাবা, যেগুলো আমরা এতক্ষণ পর্যন্ত দেখাইলাম, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে যদি আমরা চলে যাই ব্যাকরণিক শব্দশ্রেণী, এটার ক্ষেত্রে প্রশ্ন উত্তর অ্যান্সার করাটা সাজেস্টেড না। প্রশ্ন উত্তর অ্যান্সার যদি করতে চাও, এই 11টা প্রশ্ন মুখস্থ করে যাবা ইনশাল্লাহ। যে কোনো বোর্ডে তুমি 11টা কোশ্চেন অ্যান্সার পাবা, অ্যান্সার বই থেকে পড়ে নিবা। আমরা অ্যান্সারগুলো সবচেয়ে ছোট করে দেওয়ার চেষ্টা করছি, এবং বইটার দামও খুবই রিজনেবল। এবং এই যে আমার হলো বাক্য হতে চিহ্নিতকরণ, কি কি আছে দেখো, আমার সোনার বাংলা, এই সেই হ্যান ত্যান প্যান, তোমরা এটা চাইলে স্ক্রিনশট তুলে রাখতে পারো। মেজরিটি অফ দ্য টাইম খুব সিম্পল জিনিসপাতি আসে। স্পেসিফিক্যালি সাজেস্ট করবো অব্যয়ের আইডেন্টিফিকেশনটা একটু ভালো মতো করে রাখতে, এগুলো অনেককে মিস করো। বাকিগুলো তোমরা মোটামুটি পারবা 2-4টা প্র্যাকটিস করলেই। এবং মনে রাখবা, বাংলা দ্বিতীয় পত্রে বাক্য হতে চিহ্নিতকরণ এটা আসতে পারে, অথবা অনেক সময় আমার বাক্য হতে চিহ্নিতকরণ না দিয়ে অনেক সময় পুরো অনুচ্ছেদ দিয়ে দেয়। মেজরিটি অফ দ্য টাইম অনুচ্ছেদটাই কিন্তু গত কয়েক বছর ধরে কিন্তু আসতেছে, তোমাকে একটা অনুচ্ছেদ দিয়ে বলে বিশেষ্যগুলা মার্ক করো। সো তোমার বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখতে হবে যে তোমার বোর্ড কোশ্চেন্স আর কিং। এখন বোর্ড কোশ্চেনও কিন্তু কম না বাবা, বোর্ড কোশ্চেন্সও কিন্তু অনেক বেশি। সো যেগুলো সবচেয়ে বেশি আসে সেগুলো কিন্তু আমরা এখানে দিছি। একটু মিট করিয়া, তারপর হলো ইট বসানো রাস্তা দিয়ে চাহিয়া দেখিলাম, বিষয়ের গভীরতা উপলব্ধি করা, এই 4টা অনুচ্ছেদ যেমন ইম্পর্টেন্ট। তারপরে আমার বিশেষণ পদ, আছেন তো ভালো, ব্যাকরণ সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী, অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও, ইট বসানো রাস্তা দিয়ে করিম বাড়ি ফিরছে। তারপরে আমার চললো আদিকবি বাল্মীকি, তারপর হলো প্রচন্ড শীত, নীল আকাশ রোদেলা, আচ্ছাদা মেঘ, বাবা সকালে দ্রুত বেরিয়ে গেল, সকালে মাতার ঘুমন্ত শিশুকে, ঠিক আছে? এরপরে আবারও এতদিন যে আমি সন্ধ্যায়, সকালে মাতার ঘুম, আজকে সারাদিন, পদ্মা সেতু, মেট্রোরেল, কবি কাজী নজরুল ইসলাম জীবন। এই তো আমার দেখো এখন বাংলা শব্দ, এখানে যে আমাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়তে হয়েছে, এই অনুচ্ছেদগুলা কি হুবহু কমন আসে? মেজরিটি অফ দ্য কেসে আসে। অনেক ক্ষেত্রে যেটা আসে যে, যেমন ধরে নাও যে তোমাকে আমি বললাম যে 15 নাম্বারের মধ্যে আমাকে বিশেষ্য দেখতে, ধরে নাও যে তুমি বা ধরো বিশেষণ, তা আমি বললাম যে ঝকঝকে একটা বিশেষণ, তারপর আমি বললাম যে হলো গিয়া চমৎকার একটা বিশেষণ। সো এই ঝকঝকে চমৎকার মেজরিটি অনুচ্ছেদ, যদি অন্য কোনো একটা অনুচ্ছেদ ইউজ করি, এগুলো মেজরিটি অফ দ্য কেসে বিশেষণে হবে। সো ইউ লার্ন দ্য ওয়ার্ডস, ঠিক আছে? যে ওয়ার্ডগুলা কি, এগুলো মোটামুটি মাথার মধ্যে যাতে আইডিয়া থাকে, তাহলে যেই অনুচ্ছেদে দেখে একটু চেঞ্জ করে দিলেও আমি আইডেন্টিফিকেশনটা কিন্তু পারবো, ঠিক আছে? এরপরে যদি আমরা চলে আসি বা শব্দ গঠন, এটা তুমি প্রশ্ন উত্তর দিতে পারো, অথবা আমার এই যে উপসর্গ, আমি মেজরিটি অফ দ্য টাইম উপসর্গের কোশ্চেনগুলো অ্যান্সার করতাম। ও একটা কোশ্চেনই সবচেয়ে আসে, উপসর্গের অর্থ বাচকতা নেই, অর্থ দ্যোতকতা আছে, এটা ঝাড়া মুখস্থ করে যাবা। সেই সাথে উপসর্গ কাকে বলে, পড়া দিয়ে 4টি শব্দ, পড়ি আর প্রতি দিয়ে 6টি উপসর্গ যোগে শব্দ গঠন করো, এই কয়েকটা কোশ্চেন পড়লে আমার উপসর্গ কভার হয়ে যায়। নিচের উপসর্গগুলো দিয়ে গঠন করো, উপসর্গ কাকে বলো, একই উপসর্গ কাকে বলে, অ এ অ আ সমনি, অর্থাৎ এখানে দেখো এ অ আ সমনি, এখানে অ অতি অনু অবু অনি পরি প্রস্য। আর তার আগেরটাতে আমরা কি কি পাইলাম, এখানকার মধ্যে হইল গিয়ে আমাদের কোথায় গেল, আর এই যে পড়া আর পরি আর প্রতি, এই কয়েকটা উপসর্গ দিয়ে যদি তুমি শব্দ গঠন প্লাস বাক্য লেখাটা শিখে যাও, তাহলে তোমাকে যে কোনো জায়গার উদাহরণ যদি লিখতে বলে যে কোনো 6টা স্বর্গ
ছয়টা উপসর্গ ইউজ করে বাক্যে প্রয়োগ করে দেখাও, তাহলে কিন্তু এগুলাই লিখে দিলে হয়ে যায়। সো এই কয়েকটা পরা, পরি, প্রতি, তারপরে হইল গিয়া অ, অতি, অনু, অবনি, পরি, প্রশ্ন, এ, অ, আ, সমনি, এই কয়েকটা সবচেয়ে ভালো মতো পড়ে যাওয়া। ঠিক আছে, এরপরে চলে আসো প্রকৃতি প্রত্যয়। এটার ওই কোশ্চেন কয়টা পড়ে গেল। প্রকৃতি প্রত্যয় কাকে বলে, প্রত্যয় যে কিভাবে শব্দ গৃহীত হয়, ধাতু বলতে কি বুঝো, প্রকৃতি কি, প্রকৃতি কত প্রকার, কি কি, প্রকৃতি প্রত্যয় আর উপসর্গ, এই দুইটা আমরা পড়বো। প্রকৃতি প্রত্যয় নির্ণয়, এখানে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে আপদ থেকে শুরু করে উক্ত এগুলো ভাঙ্গে লিখতে হয়, এই যে একটা রুট চিহ্ন দিয়ে লেখে যে ওই সেই জিনিসটা। ঠিক আছে, এটা ঠাড়া মুখস্থ, এগুলাতে বুঝাবুঝির কিছু নেই। মনে রাখবা বাংলা দ্বিতীয় পত্র তোমার আনলেস ইউ আর প্রিপেয়ারিং ফর ভার্সিটি বি ইউনিট ডি ইউনিট, বাংলা দ্বিতীয় পত্র সিম্পলি মুখস্থ করে পার হয়ে যাবে। আমার বাংলা দ্বিতীয় পত্র মেবি 95+ নাম্বার ছিল, দিনাজপুর বোর্ডে আমি ফার্স্ট হয়েছিলাম সব টোটাল সবগুলো সাবজেক্ট মিলায়। কিন্তু আমি এহো জীবনে বাংলা দ্বিতীয় পত্র কোনো বই থাকুন অ্যান্সার করি না, ঠাটা মুখস্থ, কোনো কথা নেই। ওই আমার নোটটাই মনে করে সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বই আকারে দিছি। ঠিক আছে, এরপরে আসো, সেটা হলো যে আমাদের প্রকৃতি প্রত্যয় বিচার থেকে শুরু করে গোস্তানি পর্যন্ত, এগুলো তুমি স্ক্রিনশট তুলে রাখতে পারো, এগুলো পড়লে মোর দেন ইনাফ হয়ে যাবে। অ্যান্সারগুলো আমাদের সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বইতে পাবা। এরপরে তুমি চলে আসবা ডাকাইত থেকে শুরু করে সেলাই, আমরা দেখো কত কম দিছি, কিন্তু কোনো বইতে এত কম দিয়ে এত কনফিডেন্টলি 100% কমন দিতে কিন্তু কেউ বলতে চায় না, বাট আমরা কিন্তু ইনশাল্লাহ এই দায়ভারটা তোমাদের নিচ্ছি। ঠিক আছে, এরপরে আসি, সেটা হলো সংস্কৃত আর্থিক থেকে শুরু করে বাংময়, তারপরে হইল গিয়া বুদ্ধিমান থেকে শুরু করে দিশারি, এগুলা স্ক্রিনশট তুলে নিবা পজ করে। তারপর হলো নোনা থেকে শুরু করে মিঠাই, তার পরবর্তীতে আমাদের গারোয়ান থেকে শুরু করে সদাগর, এই দিয়ে প্রকৃতি প্রত্যয় কিন্তু শেষ হয়ে গেল। সমাস ফার্স্ট অফ অল আমি নিঃসন্দেহে বলবো স্কিপ করে, এটা পড়ারই দরকার নেই, কোশ্চেন অ্যান্সার আছে, কোশ্চেন অ্যান্সার লেখলেও নাম্বার দেয় না। সমাজ ইটসেলফ বিশাল বড় ভাই, বিশাল কঠিন, এ বুঝতে যায় জীবনটা ধ্বংস হয়ে যায়। বাক্যতত্ত্বের ক্ষেত্রে একটু কিছু ক্ষেত্রে আমি সম্ভবত আমার কলেজের হাফ ইয়ারলিতে বাক্যতত্ত্ব কোশ্চেন অ্যান্সার করছিলাম, আবার তার পরবর্তীতে পরিবর্তনের বিষয়গুলো ভালো মতো পড়ছি, রুলসগুলো একটু পড়ছি, এক্সাম্পলসগুলো বুঝছি, তখন আমি মোটামুটি বাক্যতত্ত্ব পারতাম, বাক্যতত্ত্বের যে পরিবর্তনগুলো পারতাম। সো এই জন্য আমি কোশ্চেনগুলো বলে দিই। বাক্য বলতে কি বুঝো, সার্থক বাক্যে কি কি বৈশিষ্ট্য থাকে, সার্থক বাক্যের কি কি গুণ থাকা উচিত, সেম শিট অল ওভার অ্যাগেন, বাক্য কত প্রকার কি কি, গঠন অনুসারে বাংলা বাক্যে শ্রেণীবিভাগ করো, সরল জটিল যৌগিক বাক্য কাকে বলে, উদাহরণ সহ লেখো। ঠিক আছে, এই যে আমাদের বাক্য রূপান্তর, এখন মনে করো আমাদের মেলা বাক্য রূপান্তর দেওয়া আছে, জাদুঘর, ধ্বনি, কন্যা, এটা এসএস তুলে রাখতে পারো। ঠিক আছে, দেশপ্রেমিক তারা কি, এ কথা স্বীকার করতে হয়, সর্বদা তার নাম মনে দুঃখ, জীবে দয়া করা উচিত, এগুলো স্ক্রিনশট তুলে রাখো, এগুলোর ভিতর থেকে আসবে, এর বাইরে কোনো জায়গা থেকে আসবে না ইনশাআল্লাহ। এবং এর বাইরেও যদি তুমি ডিটেলস ভাবে অ্যান্সার গুলো চাও, আমাদের সমৃদ্ধ বাংলা দ্বিতীয় পত্র বইতে সবকিছু দেওয়া আছে। ঠিক আছে, এরপরে চলে হলো আমাদের বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধপ্রয়োগ। এখানে মনে করো তোমাকে সুন্দর মতো অপপ্রয়োগ শুদ্ধপ্রয়োগ শিখতে হবে। এখানে যে কয়টা দেওয়া আছে আমরা দিচ্ছি, আমাদের বই থেকে কিছু আমরা তুলে দিছি, বাকি ডিটেলস আমাদের বইতে দেওয়া আছে, এখান থেকে পড়লেই মোর দেন ইনাফ ফর ইউ। সো এসএস তুলে রাখতে পারো। এর পরবর্তীতে আমাদের অনুচ্ছেদ। অনুচ্ছেদ ভাই এইটা মেজরিটি অফ দ্য টাইম খুব কঠিন মনে হইতে পারে, বাট ভাই মুদ্রা কথা, এই জায়গায় তাকায় দেখো, এডিস যে ভুল ধরতে আরে, হ্যাঁ এ সেম জিনিসই ইনয় খেলে একটা প্যারাগ্রাফ করে দিছে, কোনো ডিফারেন্স কিছুই নাই। সো এই কয়েকটা পড়ে রাখে। এখন হেমন্তকাল, আমাদের বঙ্গভূমি সুজলা, তারপরে হইল বিদ্যাঞ্জনেরা সাধারণত আজিকাল বানানের ব্যাপারে। ঠিক আছে, তারপরে আসলো গিয়া সেদিন স্যার রাগ করিয়া বলিলেন, জমিল সাহেব সপরিবারে ছুটি, বিদ্যান মূর্খ অপেক্ষা এই তো শ্রেষ্ঠ। এই গেল আমাদের শেষ। পারিভাষিক শব্দ এখানে হাতে গোনা কয়েকটা দিব। পারিভাষিক শব্দ মেজরিটি অফ দ্য টাইম আমরা হয়তো অ্যান্সার গুলো জানি, কিন্তু ওরা কিন্তু হুবহু যেটা অ্যান্সার বইতে দেওয়া আছে সেটা না লিখলে কিন্তু নাম্বার দেয় না। সো পারিভাষিক শব্দের ক্ষেত্রে নিজের ইনটুইশন এরকম থাকে যে অ্যাপ্রুভ মানে কি পারমিশন দেওয়া, হ্যাঁ এটা কি লিখতে পারবো আমি পরীক্ষা হলে, না ডিরেক্ট ওখানে হলো আমার অ্যান্সারটা লিখতে হবে ওই বাংলা ওয়ার্ডটা, সেটা কিন্তু আমাকে পড়তে হবে। সো অ্যাক্সিস থেকে শুরু করে অটোনোমাস এই পর্যন্ত। এরপরে আমাদের বি হলো ব্যালট থেকে শুরু করে ক্যালেন্ডার পর্যন্ত, তোমরা এখান থেকে এসএস তুলে রাখবা, এগুলো তুমি সমৃদ্ধ বাংলাদেশ পত্র পড়বা। কারেন্ট থেকে শুরু করে এনসাইক্লোপিডিয়া, এর পরবর্তীতে ইকুয়ালিটি থেকে শুরু করে ইন্টারিম, এর পরবর্তীতে গুডউইল থেকে শুরু করে লিটারেচার, তারপরে হলো লাইব্রেরি থেকে শুরু করে প্যারাডক্স, এরপরে আমাদের পার্লামেন্ট থেকে শুরু করে কিউ, এরপরে হইলো আমাদের কুয়োটা থেকে শুরু করে ভাইরাস, এরপরে আমাদের ভাইভাভোস থেকে শুরু করে জুম। এই কয়েকটা পড়লে আমার পারিভাষিক শব্দ শেষ নিঃসন্দেহে। এর পরবর্তীতে আমরা কখনোই অনুবাদ পড়বো না, অনুবাদের আমি সাজেশন দিব না, এটা অ্যাভয়েড করবা, এটা লিখলে জীবনে তুমি ফুল মার্ক পাবা না। সো অনুবাদ ইজ টোটালি স্কিপড। এরপর হলো দিনলিপি লেখন। দিনলিপি লেখার ক্ষেত্রে মনে রাখবা, যে কোনো রিটেন আইটেম লেখার ক্ষেত্রে আমরা যে সাজেশন দিব
এটার অ্যান্সার কিন্তু তুমি এই যে এই 200 পেজের বইয়ের মধ্যে এটা লেখার কতটুক লিখলে নাম্বার পাবো ততটুক দেওয়া আছে। বা সত্য কথা বলি বাবা, তুমিও জানো আমিও জানি আমরা কেউই মুখস্থ করে যাব না, আমরা বানায় লিখবো। সো যে কোনো ব্যাকরণিক আইটেম দিনলিপি লেখার ক্ষেত্রে, বা ধরো তুমি প্রতিবেদন পড়বা বা ধরো তুমি রচনা পড়বো, যে কোনো লেখার একটা মনে রাখবা লেখার একটা আদর্শ নিয়ম আছে। যেমন ধরো যে আমার আবেদন পত্রের ক্ষেত্রে সব বাম দিকে থাকতে হয়, পত্রের ক্ষেত্রে একটা ছক থাকতে হয়, প্রতিবেদনের ক্ষেত্রে এই পয়েন্ট থাকতে হয়, সংবাদ প্রতিবেদন হলে এটা, ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হলে এটা। আদর্শ লেখার যে নিয়মটা, অর্থাৎ রাইটিং রুলস এবং আমাদের একটা প্রপার রাইটিং ফর্ম, আমরা এখানে তোমাকে যে অ্যান্সারটা দিছি ওভাবেই সাজিয়ে দিছি। হ্যাঁ, এই যে কোনো একটা শিখে যাবা। এরপরে তুমি মনে করো ভাইয়া 21-এর প্রথম প্রহর উদযাপনের বর্ণনা দিয়ে একটা দিনলিপি বা লেখো, এই তুমি এটা স্ক্রিনশট তুলে রাখতে পারো। জীবনে তুমি মুখস্থ করবে না, ও ভুং ভাং দিয়ে তুমিও লিখবা আমিও লিখবো। সুরিটেন্ডেন্ট দিনলিপি এই কয়টা পড়লেই মোর দেন ইনাফ। দিনলিপি আরো বেশ কিছু আছে ভাই, এগুলা বেসিক্যালি কিছু না, মনে করো চোখ বন্ধ করে ইমাজিন করা শুরু করবা, তারপর মনের মাধুরী মিশায় লিখবা। ঠিক আছে, মোটামুটি 2 পেজ লিখে দিও। এই দিনলিপি চলতে আছে। এরপর হলো অভিজ্ঞতা বর্ণনা। মনে রাখবা দিনলিপি আর অভিজ্ঞতার মধ্যে ডিফারেন্স হলো, দিনলিপির ক্ষেত্রে পদে পদে টাইম দেওয়া থাকে, যে রাত সকাল 10টির ক্ষেত্রে উঠা মনে হইলো যে আজ 21শে ফেব্রুয়ারি, তারপর 10টা-12র দিকে কানের মধ্যে কঠিন একটা গান বাজে আসলো, তারপরে মনে করে আমি প্রভাত ফেরিতে চলে গেলাম পাঞ্জাবিটা বইটা, তারপর আমি ফুল টুল দিলাম। তো হেডিতে হলো টাইম দেওয়া থাকবে। আর অভিজ্ঞতা কি, গণহারে লেখ মামা, মনে করো যা মনের মাধুরী আছে সব লিখবা গণহারে। অভিজ্ঞতা বর্ণনা ইজ নাথিং বাট কোন এক জায়গায় গেছি এক্সপিরিয়েন্স লিখবা। তো এক্সপিরিয়েন্স আমাদের আছে না, এই কয়েকটা পড়লে এক্সপিরিয়েন্স মনে করো মোর দেন ইনাফ ডান। ঠিক আছে, তো এখানে মনের মাধুরী মিশিয়ে 2-3 পেজ লিখে দিবা। ঠিক আছে, চলতেছে, এগুলো এসএস তুলে রাখতে আরো। অভিজ্ঞতা বর্ণনা। আচ্ছা, বাই দা ওয়ে, ভুলেও ভাষণ পড়িস না ভাই। হে অনুজ, হে অগ্রজ, ভাই মাফ চাই গুরুদেব, না গুরুদেব ভাষণে আমি নাই, ভাষণ বাদ, এটি পড়তেই যাওয়া না। ঠিক আছে, ভাষণ ওরে বাবা রে বাবা, যৌতুকের অভিশাপ বিষয় একটি ভাষণ, আল্লাহ রে, ও ভাষণ পড়বাই না। ভাষণ ইজ নট আওয়ার কাপ অফ টি। মেজরিটি মানুষজন ভাষণ পড়ে না, এবং ভাষণ লিখতে যায় তুমি নাম্বার পাবা না। এটাতে এমন মানে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয় ভাই, মানে কান মুখ গরম হয়ে যায়। এই ভাষণের আবার সাজেশনও অনেক বড়, ভাষণ আসলে কমন দেওয়া যায় না, সব বোর্ড মিলে 32টা ভাষণ পড়তে হয়। ওখানে তুমি দেখো অভিজ্ঞতার দিনলিপি কিন্তু অনেক ছোট ছিল। ঠিক আছে, আর ভাষণ বানায় লেখা যায় না, কিন্তু এগুলা বানায় লেখা যায়। প্রতিবেদন তো লোডশেডিং, যানজট, এই যে কলেজের শিক্ষা সপ্তাহ, কলেজের বাংলা নববর্ষ, কলেজের গ্রন্থাগার, এটা আমি নিজে লিখে আসছিলাম। গ্রামীণ মেলা, বার্ষিক ক্রিয়া, এটা আমি নিজে লিখছিলাম। রাস্তাঘাটের দুরবস্থা। এখানে মনে রাখবা প্রতিবেদন 2 টাইপের আছে, একটা সংবাদপত্র প্রতিবেদন, একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। দুইটার কিন্তু লেখার নিয়ম আলাদা, নিয়ম দুইটা কিন্তু আলাদাভাবে শিখে যাবে আমাদের বই থেকে। এরপরে চলে আসলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, তারপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এক সেম শিটই, সব সেম শিট, এক মূল্য, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ। এরপরে হইলো গিয়া দেখো যুব সমাজের অবক্ষয়, ডেঙ্গু জ্বর, যানজট, সড়ক দুর্ঘটনা, খাদ্যদ্রব্য ভেজাল, এটাই অনেকবার আসছে, খাদ্যদ্রব্য ভেজাল, সংবাদপত্র প্রতিবেদন। শিশু শ্রম আরো একটা দেওয়া আছে, মোটামুটি 19-20টা পড়ে গেলেই আমাদের মনে করো হয়ে যায়। ঠিক আছে, বাট প্রতিবেদন রচনার ক্ষেত্রে একটু পারলে, যখন সংবাদপত্র প্রতিবেদন, এটা যদি আইডিয়া নিতে চাও নিজে একটা সংবাদপত্রের কলাম পড়বা, মোটামুটি একটা স্টাইল আছে। ঠিক আছে, নর্মাল কনভারসেশনের মতো লিখতে হয়, একটু স্টাইল করে লিখতে হয়। এটা একবার শিখে গেলে যে কোনো বুঝুং বাচাং দিয়ে লিখে আসবা, টিচাররা অত পড়ে না, সাইজটা খালি বড় রাখবা আর কি, এই হলো কথা। এই গেল আমাদের প্রতিবেদন, চলতেছে। আমি একটু সরে যাই, এস তুলতে পারো। জীবনে এই পাপ করবা না, এটা অ্যান্সারই করবা না, এটি বাদ, টোটালি বাদ, জীবন অ্যান্সার করবো না। পত্র রচনার ক্ষেত্রে বাবা ক্লিয়ার কাট কথা, কেউ যদি আমাকে বলে যে ভাইয়া পত্র অ্যান্সার করবো নাকি আবেদনপত্র, নিঃসন্দেহে পত্র। 2 পেজ লিখবা বইয়ের এই পেজে, মানে ধরো যদি তোমার এইটা খাতা হয়, হ্যাঁ, খাতার এই পাশে লিখবে, এই পাশ থেকে শুরু করবা, এখানে শেষ করে দিবা। ঠিক আছে, 2 পেজে লিখবা পত্র, মোটামুটি নাম্বার পাবা। আর পত্র আসলে সাজেশন দিয়ে লাভ নাই, ও এমনও বানায় আমরা লিখবো, পত্র লেখা যে আদর্শ নিয়মটা শিখে যাবা, দ্যাটস ইট। আমরা ছোটবেলায় যেগুলা পত্র পড়ছি 6, 7, 8, 9, ওগুলাই আসে, এখানে নতুন কিচ্ছু নাই। এ সাজেশন দেখার কোনো মানে হয় না। ব্যক্তিগত পত্র সেম শিট, ওই সেম শিট, এলা পারবো হুদাই বানায় লিখতে পারবো আমরা, কোনো সমস্যা নাই। আবেদনপত্র ইংলিশে যে অ্যাপ্লিকেশন পড়ছিলাম ওটি বাংলায় করে লিখবা, একটু নিয়মটা খালি আলাদা, লেখার নিয়মটা শিখে যাবা, ডান, শেষ শেষ ভাই। এটা ট্রাই করবে 1 পেজের বাইরে না যাইতে, এবং একটা জিনিস দেখো, যে 2 পেজ লিখছে তাকে অবশ্যই বেশি নাম্বার দিবে, এই হলো কথা। এরপরে চলে আসলো আমাদের আবেদনপত্রই চলতেছে।
আবেদনপত্র আমরা ছোটবেলায় যা পড়ছি, এই যে এই পাপটা করবা না। এই যে দেখো এখানে একটা পাপি বান্দা আছে, আমন্ত্রণ পত্র নিমন্ত্রণ পত্র মেজরিটি অফ দা কেসে আসে না। অনেক আগে কিন্তু বোর্ড পরীক্ষা আসছিল, রিসেন্ট টাইমসের কোনো সাল দেখতে পাবো না তুমি, হ্যাঁ। তারপরও সাবধানতার জন্য, যেহেতু আমরা আবেদনপত্র এবং পত্র লিখনই অ্যান্সার করব, খুদে বার্তা লিখবো না, এটা জাস্ট স্টাইলটা জানা রাখবা যে এটা লেখার একটা নিয়ম আছে কিন্তু, সকমক দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা ইনভাইট করলাম এই এই সময়সূচি। সো ওই নিমন্ত্রণ পত্র ইজ জাস্ট স্টাইলটা যদি কেউ জানে, সে যে কোনো এটা লিখতে পারবে। আর আবেদনপত্র এই সেই বা সংলাপ বা তোমার মনে করো প্রতিবেদন, এগুলো লেখার ক্ষেত্রে কোশ্চেনটা খুব মনোযোগ সহকারে পড়বা, যে ওখানে তোমাকে তোমার নাম উল্লেখ করে দিছে নাকি, তোমার প্রতিষ্ঠান উল্লেখ করে দিছে নাকি, কার বরাবর লিখতে হবে সেটা উল্লেখ করছে নাকি। তুমি যদি এগুলা মিস করো এবং গণহারে লিখে যাও, লেখার ক্ষেত্রে লেখা তোমার ঠিক থাকলেও কিন্তু ওই ইনফরমেশন গুলো যদি তোমার লেখার মধ্যে না থাকে, তাহলে কিন্তু নাম্বার দিবে না, সাবধান কিন্তু এই জায়গায়, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আসলো আমাদের আমন্ত্রণ নিমন্ত্রণ পত্র, দেখতে পারো এগুলা, সমস্যা নাই। ব্যবসায় সংক্রান্ত পত্র, এগুলা জাস্ট মেজরিটি অফ দ্য টাইম এগুলো আসে না, কখনোই এগুলো আমি আসতে দেখি নাই। অনেক আগে আসতো, স্টিল দিতে হয় তাই দিচ্ছি। এগুলা না পড়লেও হবে, কোনোদিন না পড়লেও হবে। অভিনন্দন পত্র মানপত্র এগুলা জীবনে আসে না, বাদ এলা পুরো টোটালি। সংবাদপত্র প্রকাশের জন্য পত্র, এইটা ভাইয়া ওই সে প্রতিবেদন যে লিখতে জানবে, এটি হলো ওটি ছোট ভাই, ওটা স্যার একটু ছোট করে লিখতে হবে। বাট এগুলাও মেজরিটি অফ দ্য কেসে আসে না, রিসেন্ট টাইমসের কোনো জায়গায় তুমি এই কোশ্চেন্স গুলা পাবা না, ঠিক আছে। এই গেল। এবার হলো আমাদের সারাংশ। সারাংশ আমি একদম শুরুতেই টোটালি কাট অফ করে দেবো, সারাংশ কখনো অ্যান্সার করবা না। মানে জীবনে যদি খুব ঠেকে যাও তাও সারাংশ অ্যান্সার করবা না, অ্যান্সার করবা হলো আমাদের ভাব সম্প্রসারণ। না পারলেও ভাব সম্প্রসারণ যদি বানাও বড় লিখে দিয়ে আসো, টিচাররা নাম্বার দিবে, ঠিক আছে। সো ভাব সম্প্রসারণ ইজ 1000 টাইমস বেটার। এবার আমরা সারাংশ বাদ দেই সব। সারাংশ সারমর্ম অনেক, আসলে সাজেশন দিতে গেলেও প্রচুর আসে, প্রচুর, ঠিক আছে। এবং আরো তো ভাই সারাংশ তাও অ্যান্সার করা যায় বুঝে, ভাইয়া বিপদে মোরে রক্ষা করণে এডি নিয়ে কি লিখবো ভাই, একে তো সারমর্ম হইতে হবে প্রপার, তার উপর হইতে হবে ছোট। সো ইটস রিয়েলি টাফ, অ্যাভয়েড দিস শিট অ্যাট এনি কস্ট, ঠিক আছে। এরপরে আসলো আমাদের ভাব সম্প্রসারণ, এটার আমি সাজেশন একটু দেই। যে কত বড় আমি কহে নকল হীরাটি, অথবা দেখিতে যা বড় দণ্ডিতের সাথে দুর্জন বিদ্যান হইলে পথিকে সৃষ্টি কোনো অর্থে অনর্থে চরিত্র মানুষের অমূল্য সম্পদ, শিক্ষা জাতির দর্পণ স্বরূপ, সুশিক্ষিত মালক স্বশিক্ষিত অধম বলিয়া এটা। তারপরের গুলা দেখে নাও, এসএস তুলে নাও। এই যেমন দুর্জন হলো বিদ্যা, দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য, এটা আমাকে নিয়ে মানুষজন মেজরিটি অফ দা টাইম বলে। আমি বিদ্যান না, আমি তোমার বড় ভাই, ঠিক আছে। আমি কোনো বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নিচ্ছি না, আমি তোমার সাজেশন দিচ্ছি, বুঝছো। আর সাজেশন দিচ্ছি, আমার বইটা বেচতে আসছি। বিশ্বাস করো বাবা, তুমি একবারই বইটা কিনো, ট্রাস্ট মি, তুমি লাইফে আর কোনোদিন বাংলা দ্বিতীয় পত্র নিয়ে চিন্তা করবো না, খালি একবার এই ট্রিক্সটা নিয়ে দেখো, ঠিক আছে। তো এই হলো আমাদের মনে করো ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে মনে রাখবা মোটামুটি 2 to 3 পেজ হলো মিনিমাম, নিঃসন্দেহে মিনিমাম। তুমি চাইলে এখানে বিভিন্ন রকম কোটস অ্যাড করতে পারো, ইংলিশে বাংলায় বিভিন্ন কবিতা অ্যাড করতে পারো এবং নিজের মতো করে লিখতে পারো। যেমন ধরো তুমি চাইলে রিসেন্ট ডাটা, এআই এগুলাও কিন্তু অ্যাড করতে পারো, ঠিক আছে। কিন্তু তোমার যাতে লেখাটা ডিফারেন্ট হয়, 3টা যাতে প্যারা থাকে। প্রথমে একটা ভূমিকা, এটা পয়েন্টের নাম লেখার দরকার নেই, 3টা প্যারা থাকবে। প্রথমে একটা ছোট যে ভূমিকাটা, তারপরে বড়টা, তারপর লাস্টে মনে করো সাজেশন, ঠিক আছে, এরকম করে। এরপরে আসলো হলো আবারও সারাংশ। ভাই গুরুদেব যাও এখান থেকে, সারাংশ দূর হয় এখান থেকে, ছি যা এখান থেকে। সারাংশ সারমর্ম কোনো কিছুতে আমি নাই। আবারও ভাব সম্প্রসারণ, দেখছো ভাব সম্প্রসারণ যে কয়টা দিচ্ছি, ভাব সম্প্রসারণ গুলো আরেকবার দেখে নাও। এই সারাংশর আগে এই যে ভাব সম্প্রসারণ এখান থেকে, ঠিক আছে, এই কয়েকটা ভাব সম্প্রসারণ আছে। সত্য কথা হইলো আমরা কেউই আসলে ভাব সম্প্রসারণ পড়ি না। সো আমি তোমাকে পার্সোনালি যে সাজেস্টটা করবো সেটা হলো এগুলার একটা নোট বানাইতে, যে এটার একদম কি লাইনটা কি, মানে ধরো যে মনে করো যে সহে সে রহে, এটার কি লাইনটা কি, কি লাইন বা কি এক প্যারা তুমি শিখে যাও, তারপর পরীক্ষার হলে আমরা বানায় লিখবো, বা মুদ্রা কথা মেলা বানায় লিখবো, কোনো কথা নাই, ঠিক আছে। কবিতাংশ মাফ চাই, এই এই কবিতাংশ দেখে অনেকে ভাববা যে মাফ চাই কেন, এটা অনেকে ভাববা যে এটা সারমর্ম, সারাংশ না। কবিতাংশ হলো ওই ধরো মনে করো আমাদের ভাব সম্প্রসারণের মতোই জিনিসপাতি, এইখানে আমাদের একটু থাকে, হ্যাঁ, এক লাইনের, ওটাতে একটু কবিতার মতো করে থাকে, বাট জিনিস হলো সেম, মাল কিন্তু সেম, ঠিক আছে। এই পড়লেই হবে। কবিতাংশ সাধারণত আসে না, খুব কমই আসে, অনেক আগে আসতো, তুমি দেখবে রিসেন্ট কোনো সাল নাই। যে কোনো টপিক বা যে কোনো কোশ্চেন তুমি কেমনে বুঝবা যে ইম্পর্টেন্ট কিনা, যেমন ধরো যে আমি তোমার এটার ক্ষেত্রে দেখো, এটা হলো 11 সালে আসছে আর 2 সালে আসছে, এটা কত সাল চলতেছে, 26 সাল চলে। সো লাস্ট 15 বছরে এটা আসে নাই,
লাস্ট 24 বছর এটা আসে না, এটা এই বছর আসার সম্ভাবনা কম। যেগুলোর পাশে রিসেন্ট সাল বেশি, আমরা কিন্তু বইয়ের তুমি দেখবা যে এই বইটার এই যে বিভিন্ন টপিকের পাশে আমরা সাল দিয়ে দিছি, হ্যাঁ, যে কত সালে আসছে। তো এখানকার বলো দেখি যে এগুলা বেশি ইম্পর্টেন্ট, ধরো দিনাজপুর বোর্ড 16 এটা বেশি ইম্পর্টেন্ট নাকি তোমার রাজশাহী বোর্ড 25 এটা বেশি ইম্পর্টেন্ট? অবশ্যই এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আরেকটা যেটা লাস্ট ইয়ারে আসছে এক্স্যাক্টলি, ধরো তোমার বোর্ডে লাস্ট ইয়ার একটা কোশ্চেন আসছে, ওটা মেজরিটি অফ দ্য টাইম আসবে না। আমরা এখানে প্রত্যেকটা, আমি তো তোমাকে সাজেশন দিচ্ছি, যে সাজেশনগুলো আমরা প্রত্যেকটার পাশে কিন্তু সালও দিয়ে দিছি, যে কোনটা কতবার ইম্পর্টেন্ট, প্রতিটা অ্যান্সারও দিয়ে দিছি, সেই সালগুলো দেখে অ্যান্সার করবা, ঠিক আছে। এই গেল আমাদের ভাব সম্প্রসারণ, কবিতাংশ চলতেছে। সংলাপ লিখন, এটা ভাইয়া 2 পেজে যাবা এবং টোটাল 20টা পয়েন্ট করবা। 20টা পয়েন্ট কিভাবে, যেমন ধরো যে রহিম আর করিম কথা বলতেছে, হ্যাঁ, সো টোটাল এরকম 1 2 এটা যদি 1 হয় এটা 2 হয়, এভাবে করে টোটাল 20টা থাকবে। 20টা করে 2 পেজে যাবা, তাহলে মোটামুটি 10-এর মধ্যে 7-8 পাওয়া যায়, ঠিক আছে। সংলাপ লেখন, এটা পড়ারই দরকার নাই, জাস্ট প্রসেসটা জানবা, তারপর মনের মাধুরী মিলাই ইংলিশে যেমন তুমি লিখতে হাই হ্যালো, এরকম করে একটু বানায় লিখবা আর কি, মনের মাধুরী মিশে যতটুকু। এবং ট্রাই করবা সংলাপটা এমন না যে বুকিশ ভাষায় লিখতে হবে, নিজের ভাষায় লিখতে পারো। সংলাপ এই কয়টা পড়লে আমাদের লাগে না, তোমরা দেখে রাখতে পারো। সংলাপ এখানে আছে কিছু। সাজেশন আসলে রিটেন আইটেমে সাজেশন দেওয়াটা অ্যাকচুয়ালি বোকামি, কারণ রিটেন আইটেম কেউই আমরা আসলে পড়ে যাই না। তারপরেও আমাদের এখানে আমরা আদর্শ কয়েকটা অ্যান্সার দিয়ে দিছি। স্টিল আমি অনেস্টলি বলবো এগুলা পড়ার কোনো দরকার নাই, কোনো যৌক্তিকতাই নাই, কখনোই পড়বা না, বানায় লিখবা। কিন্তু বানায় লেখার ক্ষেত্রে ট্রাই করবো সাইজটা ঠিক রাখার, কাটাকাটি না করার, বানান ভুল না করার, এবং মোটামুটি আপডেটেড রিলেভেন্ট ইনফরমেশন দেওয়ার, ঠিক আছে। এই হলো কথা। এরপরে খুদে গল্প, এটি হলো সেম শিট ভাই, এটা মানে বেসিক্যালি খুদে গল্প কি জানো, ইংলিশে স্টোরি রাইটিং লেখছিল না, ওটারও ওয়ার্ডস ভার্সন, কাইন্ড অফ প্যারাগ্রাফ, ঠিক আছে। মনে করো একটা সূত্র অবলম্বনে, এইখানে দেখো সূত্র দিয়ে যদি বলে, তখন কিন্তু আমাকে ওই যে ইংলিশে স্টোরি যখন লিখতাম না, যে এই পর্যন্ত দেন আমাকে একটা বাংলা লিখতে, তো ওরকম ইংলিশে স্টোরি রাইটিং যে পারে সে এমনও পারবে। এটা হলো মনের মাধুরী মিশে। এখন হঠাৎ পুলিশ এসে কলেজের পাশ থেকে রাজেশকে ধরে নিয়ে গেছে, তারপর তারপর রাজেশ কান্দাকারি শুরু করেছে, হ্যাঁ মা পুলিশ স্টেশনে ধরে গেছে, আমি ধরে গেছে, রাজেশ কি করছে লেখ তুই মনের মধ্যে। এটা তো কোনো মানে অ্যাকচুয়াল কোনো প্রসেস নাই, বাট মোটামুটি 2 পেজ। মনে করো যে কোনো কিছুতে যদি 10 মার্ক থাকে, 10 মার্ক থাকলে এটা 2 পেজে যাওয়াটা বেটার, ঠিক আছে। 10 মার্ক থাকলে টিচার 2 পেজে গেলে মোটামুটি 7-8 দিতে চায়। সেই হলো আমাদের খুদে গল্পের সাজেশন, ঠিক আছে। এবার হলো প্রবন্ধ রচনা। দেখো বাবা, প্রবন্ধ রচনা আমি তোমাকে এখানে 50-60টা দেখাইতে পারি, এগুলা সব বাদ দিবা। তুমি হলো সিম্পলি এই ক্লাসও করার দরকার নেই, আমি কয়টা দেখাচ্ছি। আমরা আমাদের বইটাতে যেটা করছি, যে প্রতিটা বড় বড় প্রবন্ধের জন্য 20-22টা করে পয়েন্ট দিয়ে রাখছি, ঠিক আছে। দেখো, যেমন দৈনন্দিন জীবনে বিজ্ঞান, ইন্টারনেট, হ্যান ত্যান। মুদ্রা কথা, যে কোনো সময় রচনা যখন লিখবা, তুমি হলো প্রথম যে পেজটা, ধরো সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এইখানে প্রথমে আগে 20টা পয়েন্ট দিয়ে দিবা, তারপর তুমি পেজ বাই পেজ পয়েন্ট দিয়ে দিয়ে আগাবা। আমি নর্মালি সাজেস্ট করি 20টা পয়েন্ট রাখতে, তাহলে মোটামুটি 16-17 টিচাররা মার্ক দেয়, অনেক ক্ষেত্রে ভালো লাগলে 18 পর্যন্ত দিয়ে ফেলে। এবং কয় পেজ লিখতে হয়, অ্যাটলিস্ট 15 পেজ প্লাস। অনেকে বলবে যে আসে, ভাই আমি 10 পেজ লিখছি তাও নাম্বার পেয়েছি, ভাই তুই পাইতে পারিস, আমি যে 20 পেজ লিখছি, তা আমি এখন তা বলতেছি যে 20 পেজ লিখতে হবে না, 15 লিখলে সেফ স্পট। যে না, টিচার, অনেক টিচার আমরা চিনি, তোমার খাতা ধুকুরঝাড়ি কলেজে যেতে পারে, তোমার খাতা নটরডেম কলেজে যেতে পারে। এখন টিচার যদি ভালো হয়, সে খাতার কোয়ালিটি দেখে নাম্বার দিবে। মেজরিটি টিচার এটা করে না, বসে বসে পেজ গুনে নাম্বার দেয়। সো আমি সেফ স্পট যদি তুমি বলো 20টা পয়েন্ট 20 পেজে লিখলে খুব ভালো, ঠিক আছে। বাট 20 পেজ মেজরিটি অফ দ্য টাইম সবাই সময় পাবে না। সো 15 পর্যন্ত টান দিয়ে লিখবা, 15-র পরে যা হয় যা লাগবে তাই, আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ। টিচারও প্রথমে এই পয়েন্টের পেজটা দেখে ফিদা মনে করো। এই জন্য আমরা কোনো রচনার অ্যান্সার দিই না, তুমিও জানো আমিও জানি, রচনা আমরা কেউ মুখস্থ করে যাই না, আমরা খুঁজে বেড়াই পয়েন্ট, বাংলাদেশের একমাত্র বই যেন পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। সো এই হলো রচনা। আমরা যে কটা সাজেশন দিয়েছি সে কটা পড়লেই হয়। তারপরেও আমরা জানি, তুমিও জানো আমিও জানি, আমরা বাঙালি, আমরা সুন্দর মতো বাংলা লিখবো। সো রচনা নিয়ে চিন্তা করবো না। আর রচনাতে পারলে হলো অবশ্যই কোট, কবিতা, কোট মানে উক্তি রে ভাইয়া, উক্তি, কবিতা, লাইন, তারপর ধরো আপডেটেড তথ্য, যেমন ধরো দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এখানে অবশ্যই এআই দিবা, ইন্টারনেট দিবা, টেক দিবা, আমার কথা লিখে আসবে। এরকম করে লিখে মনে মাধুরী দিয়ে লিখে আসবে। আমি জানি না আসলে রিটেন পার্টটা নিয়ে ওয়াই আর ইউ গাইস সো টেন্সড। আমরা তো ভাইয়া রিটেন জীবনে 1 লাইন পড়ি নাই, জীবনে একটা কোনো
রচনা কমন পাই নাই, কে কে রচনা কমন পাইছো কমেন্ট সেকশনে লেখো, না পাইলে কোনো সমস্যা নেই। এগুলো রচনা মচনা পড়া বা রিটেন আইটেম পড়ার কোনো যৌক্তিকতাই নেই, ঠিক আছে? যা আসবে মোটামুটি বা সবগুলোর পয়েন্ট মাথায় একটু ধরে রাখবো, যেগুলোর পাশে আমাদের বইতে সাল বেশি দেওয়া আছে সেগুলো পড়ে যাব, তারপর ওটা আমরা মনের মাধুরী মিশা লিখে আসবো, ঠিক আছে? সো এই হলো আমাদের বাংলা দ্বিতীয় পত্র। আমি ট্রাই করছি কি, দেখো কত কম সময়ে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে ফেলাম। এখন তোমার কাজ কি, এগুলো জাস্ট সিম্পলি সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র থেকে মুখস্থ করে ফেলা, তারপর তোমার বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশের যে জায়গাতে এক্সাম হোক না কেন তুমি পারবা, কোনো ইনশাল্লাহ কোনো জায়গায় তুমি আটকাবা না। বাট বাংলা দ্বিতীয় পত্র পড়ার ক্ষেত্রে দুইটা স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজিটা নিয়ে একটু কথাবার্তা বলি। হ্যাঁ, দেখো স্ট্র্যাটেজি 1 হইলো যে একদম পরীক্ষার 10 দিন আগে এই বইটা পড়ে যাওয়া, এটা কাজ করে, পার হয়ে যাবা, কিন্তু প্লাস পাইতে টানাটানি হয়ে যাবে, বেশি মার্ক উঠবে না। আরেকটা হলো যে ডেইলি, দেখো ভাইয়া 200 পেজ, মানে বইটাতে কিন্তু 200 পেজ, তো 200 পেজ তোমার পড়তার জন্য আমি টাইম দিয়ে পাচ্ছি হলো 2 বছর। সো আমি যেটা করবো, ডেইলি পড়ার আমার দরকার নেই, আমি উইকলি পড়ি, যে উইকলি একদিন আমি হলো বাংলা দ্বিতীয় পত্র পড়ি, তাও পার হয়ে যাওয়া, ঠিক আছে? মোটামুটি আমি যদি বিং স্ট্রেট অনেস্ট, আমি যেটা করছিলাম, আমি এই বইটা একবারে পরে রাখে দিছিলাম, আমি নোট বানাইছিলাম, আমাদের সময় মালিক স্যার ছিল দিনাজপুরের, উনি এখনো আছেন, মালিক স্যার একটা নোট ছিল, ওইটা থেকে এই বইটা ইন্সপায়ার্ড, ওনার নোটটা পরে শেষ করে রাখে দিছি, তারপর পরীক্ষার আগে আগে আমি জাস্ট রিভাইজ করতাম। সো এটা একবার কিনে একবারে শেষ করে রাখবা ঠাডা, পরীক্ষার আগে মনে করো যেগুলো যেগুলো টপিক খেয়াল নেই সেগুলো জাস্ট সিম্পলি রিভাইজ দিয়ে চলে যাবা, বাংলা দ্বিতীয় পত্র শেষ। দেয়ার আর থাউজেন্ডস অফ মোর ইম্পর্টেন্ট অ্যান্ড মোর কমপ্লেক্স থিংস টু ওয়ারি অ্যাবাউট ইন এইচএসসি লাইফ। সো যেই বাংলা দ্বিতীয় পত্র সিম্পলি একটা 200 পেজ পড়লে হয়, সেটার জন্য এক্সট্রা করে এত পেন খাও না, না তুমি বিসিএস দিচ্ছ, না তুমি মেজরিটি অফ দ্য কেসে বিডি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ। সো যতটুকু বললাম ততটুকু করার সময় বাংলা দ্বিতীয় পত্র বর্তমানে রকমারিতে অনেক বড় অফারে কিন্তু প্রচুর ডিসকাউন্টে কিনতে পাওয়া যাচ্ছে। এখানে আজকে এটা অর্ডার করে দাও। আসসালামু আলাইকুম, টাটা।